এই অর্ডার আইডি, রো আইডি, এইগুলোর আমার কোনো একটা দরকার নেই। তো যে জিনিসটা আমার দরকার নেই সেই জিনিসটাকে আমরা ডাইরেক্ট ডিলিট করে দেবো, নট হাইড। হাইড করলে কি হয়, যখন আমরা যদি পাইভট করে ফেলি, হাইডটাকে আমরা ভিতর থেকে পাইভট এক্সট্রাক্ট করে নেবে, পাইভট যে এক্সট্রাক্ট করবে ওটাকে আবার শোকেস হবে। তাহলে যখন আমরা কোনো ফাইলের ড্যাশবোর্ড হবে সেই ফাইলটা একটা কপি নিয়ে নেব, বা ফাইলটাকে সেমের মধ্যে মুভ অ্যান্ড কপিতে গিয়ে ক্রিয়েটে কপি করে মুভ টু দ্য এন্ড ক্রিয়েট করে নেব। তাতে কি মাস্টার যে ফাইলটা সেটা ইনট্যাক্ট থাকছে, নেক্সট ফাইলটা যেটাতে করব সেটা আমি যে কোনো কিছু মডিফাই করতে পারি। এবার অর্ডার ডেট আর শিপ ডেট, ডেটের ক্ষেত্রে একটা পয়েন্টস আছে। ইদার ড্যাশবোর্ড আমরা বানাবো ইয়ার বেসিস আর বানাবো মান্থ বেসিস। আমরা এইভাবে ড্যাশবোর্ড কখনোই বানাবো না যে একটা গ্রাফ দেখাচ্ছি মান্থ বেসিসে, একটা গ্রাফ দেখাচ্ছি ইয়ার বেসিসে, দুটোকে একসাথে মিশিয়ে আবার দেখা যাচ্ছে মান্থ ইয়ার বেসিস। হতে পারে একটা টানা ইয়ারের কোনো দেখালাম, হতে পারে এখানে স্লাইসার তৈরি করলাম কি 2005, 6 এবং 7-এর স্লাইসার। স্লাইসার মানে একটা করে বটন ক্লিক করব, সমস্ত ডেটাকে আমার চেঞ্জ হতে হতে যাবে। আর একটা আমি দেখালাম মান্থ বেসিস অর্ডার, যে মান্থ ওয়াইজ আমার অর্ডার কিরকম বাড়ছে, এর সাথে মান্থটা কানেক্ট করে দিলাম। এইটা আমি করতে পারি, কিন্তু আমি এইভাবে করব না যে সব ইয়ার এবং মান্থ একসাথে করে একটা ড্যাশবোর্ড এমন ভাবে বানালাম, নিয়ে নিচে দেখাচ্ছে 2005, তার মধ্যে 10টা 12টা মাস, আবার এখানে 12টা মাস, এর মধ্যে কেউ বুঝতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমি কি করব, আমার এখানে দুটো অর্ডার দিয়েছে, অর্ডার ডেট আর শিপ ডেট। যেহেতু আমরা ফার্স্ট টাইম করছি, আমরা অর্ডার ডেটকে বাদ দিয়ে দেবো, আমরা শিপিং ডেট বেসিসে চলবো। কেন চলবো, যেদিনকার আমি শিফট করছি কোনো প্রোডাক্টকে পাঠাচ্ছি ডেলিভারি বা কুরিয়ার সিস্টেম দিয়ে, সেদিনকার থেকে আমার কি এক্সপেন্স স্টার্ট হয়ে গেল। মানে আমি ওই ডেলিভারির জন্য টাকা পে করে দিয়েছি। ধরছি আমি পোর্টার বা ডেলিভারি কোম্পানির সাথে মাল পাঠাচ্ছি, অলরেডি তাদের ডেলিভারির জন্য চার্জেস দিয়েছি, এবং আমার যে প্রোডাক্টের একটা ভ্যালু আছে, ভ্যালুটা আমি ট্রান্সফার করে দিলাম, মানে আমার লাইবিলিটিটা আরো বেড়ে গেল। কারণ সেটা যদি মিসপ্লেসড হয় বা কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে, তাহলে সেই দায়টা আমার, কারণ কাস্টমার আমাকে আবার বলবে প্রোডাক্ট দিতে, আমার নিজস্ব এসকিউ থেকে প্রোডাক্ট দিতে হবে। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড বানানোর আগে আমার নিজস্ব আইডিয়া থাকা উচিত কিভাবে বিজনেসটা ওয়ার্ক করছে। পরবর্তীকালে এগুলোতে আমি করাবো সিচুয়েশন ওয়াইজ আসবে, যে প্রজেক্ট কি করে আসে বা কোনো কোনো ক্লায়েন্ট এন্ডে কি করে কাজ আসে, সে কি করে বুঝবে ক্লায়েন্টের কাজটা কি নেচারের, সব দেওয়া থাকবে। তো সেটা আমার কাছে ওখান থেকে শুরু হলো। তাহলে আমার কাছে অর্ডার ডেটটা কোনো ফ্যাক্টর না এখানে, ফ্যাক্টরটা হচ্ছে শিপ ডেট। আজকে তারিখ 9 তারিখ শিপ করছি, কত তাড়াতাড়ি প্রোডাক্ট পৌঁছাচ্ছে, তাহলে আমি অর্ডার আবার নতুন করে তুলতে পারবো, আবার পাঠাতে পারবো। তাহলে অর্ডার ডেটটা আমার দরকার নেই, দরকার হচ্ছে শিপ ডেট। এবার শিপ যে ডেট, এর থেকে আমাকে বের করতে হবে কি ইয়ার। তাহলে আমাকে লিখতে হবে ইয়ার, কি লিখলাম টেক্সট, টেক্সট ফাংশন আগেও আমি দেখিয়েছিলাম, টেক্সট সেল নিলাম, আর 4টে ওয়াই মানে হচ্ছে ইয়ারের টোটাল ফরম্যাট, ইয়ারের ফরম্যাট নিয়ে এন্টার, কপি, এখানে এভাবে ডাউন হয় না, হয়ে গেল। ইন জেনারেল কি হয় হবে, কন্ট্রোল শিফট ডাউন অ্যারো, কপি, কন্ট্রোল শিফট কন্ট্রোল ভি করলেই হয়ে গেল, এ আমার বেরিয়ে গেল ইয়ার। এবার ইয়ার যে বেরালো, আমার এখান থেকে মান্থটাও তাহলে বের করতে হবে। তাহলে আমি আবার একটা ওপেন করি, মান্থ,
এই পার্টটাকে আমরা বলি ডেটাকে ম্যানিপুলেট করা। যে ডেটা আছে তাকে ম্যানিপুলেট করছি। মান্থ কি? নভেম্বর, আমার মান্থ এসে গেল। তাহলে যে জিনিসগুলো আমি অ্যাডিশন করছি সেগুলোকে আমি কালার করে দিই। নেক্সট হচ্ছে শিপ মোড। এবার শিপ মোডের ক্ষেত্রে আমার কি কি শিপ মোড আছে চেক করার জন্য ইউজ করবো ফিল্টার। আমার এখানে 4 রকম শিপ মোড আছে, যেরকম আমরা অ্যামাজন, ফ্লিপকার্টে দেখতে পাই। অ্যামাজন ফ্লিপকার্টে কি যে সেম ডে ডেলিভারি, 2 ডে ডেলিভারি, সেরকম এখানেও দেওয়া আছে সেম ডে সেকেন্ড ক্লাস, এটাকে সেকেন্ড ক্লাস দেখানো হয়েছে। কাস্টমার আইডি কি কোনো দরকার আছে? কাস্টমার আইডি কোনো দরকার নেই, কাস্টমার নেমেরও দরকার নেই। এইগুলোতে ড্যাশবোর্ড দিয়ে আমার কোনো কাজের কাজ হবে না। নেক্সট হচ্ছে সেগমেন্ট। সেগমেন্ট দরকার হচ্ছে কি ধরনের কাস্টমারকে আমি মালটা বিক্রি করছি, প্রোডাক্টটা সেল করছি। কি কর্পোরেট হতে পারে, কনজিউমার। কান্ট্রি কি আছে, যেহেতু টোটালি ইউনাইটেড স্টেটের ডেটা তাহলে ইউনাইটেড স্টেট লাগবে না, যেহেতু একটাই আছে, কিন্তু মাল্টিপাল ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট আমার নেই, একটা দেশের মধ্যে হচ্ছে, তাহলে আমি ওটা কোনো দরকার নেই। সিটি এখানে দেওয়া আছে এতগুলো, সিটিটা আমার লাগতেই পারে। স্টেট আছে, স্টেট আমি হাটিয়ে দিচ্ছি, সিটি বেসিসে করবো। বেশি আমাকে কি হয়ে যায়, পোস্টাল কোড দরকার নেই, যেগুলো দরকার নেই সেগুলো ডিলিট করে দিচ্ছি। অর্ডার আইডি, ক্যাটাগরি থাক, সাব ক্যাটাগরি কোনো দরকার নেই, প্রোডাক্ট নেমের দরকার নেই। এবার হচ্ছে সেলস, কোয়ান্টিটি, ডিসকাউন্ট, প্রফিট। এই হয়ে গেল আমার ডেটাকে ক্লিনিং পার্টও হয়ে গেল। যেগুলো আমার দরকার নেই সেই জিনিসটাকে আমরা সরিয়ে দেব। এবার এর থেকে আমাকে করতে হবে একটা রিপোর্টিং। যখন আমরা রিপোর্টিং বের করব, আমরা সব জায়গায় দেখি কি পাইভট টেবিল তৈরি করে নেয়, কিন্তু আমরা পাইভট ইউজ করব না। পাইভট কেন ইউজ করব না? যদি আমরা পাইভট ইউজ করি, পাইভটের সাথে আলাদা লেয়ারের একটা মিসম্যাচ তৈরি হয় এবং সেটা দেখতে বাজে লাগে। সেই জন্য আমরা, যেহেতু ফার্স্ট টাইম শিখছি, আমরা শিখবো হচ্ছে জেনারেল স্ট্যাটিক ড্যাশবোর্ড উইথ ডাইনামিক ফাংশন শিখবো, যাতে চেঞ্জেস হয় ড্যাশবোর্ডটা। প্রথমে আমি কি করব, গ্রিড লাইনকে হাটিয়ে দেবো, প্রথম দুটো কলমকে শর্ট করলাম। ব্যাকগ্রাউন্ড যে কালারটা আমাকে এমন ভাবে রাখতে হবে যাতে বাকি যখন অবজেক্ট গুলো আমি এন্ট্রি করব, অবজেক্টটা দেখতে সুবিধা হয়। ধরো আমি এই কালার রাখছি, চোখের জন্য ঠিকঠাক আছে। ফার্স্টে আমাকে তৈরি করতে হবে ড্যাশবোর্ড হেডার। ড্যাশবোর্ড হেডার বানাতে গেলে আগে আমাকে কিছুটা সেলকে মার্জ করে নেবো। এখানে অল্ট ফাংশন কাজ করে না, তোমাদের কাজ করবে সেটা হচ্ছে Alt+H+M হচ্ছে শর্টকাট। আমি একবার লিখে দিচ্ছি, তাহলে পরে ভিডিও দেখলে মনে থাকবে। মার্জের শর্টকাট হচ্ছে Alt+H+M+M, হচ্ছে মার্জ, কোনো সেলকে মার্জ। এই সেলটাকে করবো আমি মার্জ, তাহলে এখানে যাবো মার্জ সেন্টারে। টেক্সটের কালার আমি রেড ব্ল্যাক নিতে পারি, কিন্তু কোনো অবজেক্টের কালার দিতে ব্ল্যাক না হয়। সেলস, ক্যাপসে কোনো লেখা যাতে না হয়, কারণ ক্যাপসে কোনো কিছু লেখাকে বানানো হচ্ছে
তাকে অর্ডার করছি, আমি কাউকে যেটা জিনিস দেখাচ্ছি বা বলছি তার মানে তাকে অর্ডার মোডে বলছে। আমি নিশ্চয়ই ওকে অর্ডার করছি না, আমি একটা রিপ্রেজেন্টেশন দিচ্ছি, তাহলে ক্যাপসে আমি করবো না। আইডিয়াল করে দিলাম। এবার ফার্স্টে আমার কি দেখানো উচিত একবার আমি রিপোর্টিং এ যাই। একটা ড্যাশবোর্ডে আজকে যে স্ট্রাকচারটা আমি তৈরি করেছি, ফার্স্ট আমার থাকা উচিত একটা মান্থের বটন। বটন বলতে ভিবিএ তে আমি একবার দেখিয়েছিলাম যে একটা পার্টিকুলার বটনে ক্লিক করলে গ্রুপ আর আনগ্রুপ হচ্ছে, মানে প্রত্যেকটা ডেটা কনসোলিডেটেড হচ্ছে, আবার ওটা আনগ্রুপ হয়ে বড় হয়ে যাচ্ছে। তো এটাতে আমি কি ইউজ করেছিলাম, ভিবিএ। কিন্তু আমরা ভিবিএ এখনো করিনি, ভিবিএ তে যাব না। কিন্তু আমাদেরকে একটা বটন লাগবে যেটাতে আমি ক্লিক করার সাথে সাথে প্রতিটা ডেটা যাতে চার্ট ড্যাশবোর্ডে চেঞ্জ হয়ে যায়। তাহলে এই যে বটন উইদাউট ভিবিএ করতে গেলে ইউজ করতে হবে স্লাইসার। এটা লিখে দিই ড্যাশবোর্ড, ইনসার্ট করব স্লাইসার। কিন্তু এই ফাইলটা আমার আছে হচ্ছে, যেটা সবিক আমাকে একটা কোশ্চেন করেছিল, যে কোনো ডেটা যদি আমার আউটসাইড সফটওয়্যার থেকে ডাউনলোড হয় তাহলে কি চেঞ্জেস হয়ে যায়। আউটসাইড সফটওয়্যার থেকে ডাউনলোড হলে বা কোনো ইআরপি থেকে আসলে ও তো আসলে সিএসভি থেকে কনভার্সন হয় এক্সেল এ। এক্সেল কনভার্ট আমার কাছে এক্সেল ফাইলই আসছে, কিন্তু ভিতরে সিএসভি কনভার্সন হয়। তখন হয় কি ফাইলের মধ্যে কোথাও কোথাও আমার কাছে এক্সেস ব্ল্যাঙ্ক স্পেস এগুলো থেকে যায়, যেগুলো আমরা সাধারণ চোখে দেখতে পারবো না। আর যদি এই প্রতিটা ফাইলকে এখন চেঞ্জ করতে যাই, মানে ট্রিমিং করতে যাই, সেটাতে আমার হিউজ টাইম লাগবে। এগুলো আমরা পরে যখন অ্যাডভান্সে শিখবো, আমরা এমন ভাবে কোড লিখবো ভিবিএ তে যে অটো ট্রিম হয়ে যায়, যখন আমরা এখনো শিখিনি। তাহলে এর একটা সাবসিকুয়েন্ট পাইভট বানাবো, যে পাইভটটা ওই ড্যাশবোর্ডে আসবে না, অন্য এক জায়গায় আসবে। তাহলে পাইভট বানাতে গেলে পাইভট টেবিল, নিউ ওয়ার্কশিট, এই হচ্ছে পাইভট আমার হলো। পাইভট করার সাথে সাথে আমি যাবো ইনসার্টে, ইয়ার, পাইভট অপশন থেকে এটাকে সরিয়ে দিই, ক্লাসিকটাকে। ক্লাইসারটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেল কি করে? হ্যাঁ, এই তাহলে পাইভটটা কোথায় গেল, পাইভট টেবিল। এই পাইভটে ইয়ার এর সাথে একবার এই মান্থকে অ্যাডিশনাল নিলাম, আর কিছু করব না। কেন নিচ্ছি, এক তো ডেটা যে আমার কাছে আছে সেটা হচ্ছে ওল্ড এক্সেল ফাইল, কারণ এখানে সেভ করলেই আমার কাছে কি দেখাচ্ছে, সাম ফিচার্স ইন ইওর ওয়ার্ক মাইট বি লস। কারণ এটা 97 2004 এর ফরম্যাটে সেভ হয়েছিল, আমি ফরম্যাটটা এখন চেঞ্জ করে দিলাম। তাহলে এটা কারেন্ট ফরম্যাট হয়ে গেল, যেটা হচ্ছে 2021-এর মডেল এক্সেল ফরম্যাটে। এক্সেল এর যে নতুন ফরম্যাট সেই ফরম্যাটে সেভ হলো। কিন্তু ভিতরে অরিজিন ফাইলটা যেটা আছে সেটা হচ্ছে ওল্ড। আর ওল্ড ফাইলকে যদি আমি ডাইরেক্ট স্লাইসার ইউজ করতে যাই, যেহেতু এখন স্লাইসার অ্যাক্টিভ হচ্ছে না, হয়তো অ্যাক্টিভ হয়ে যাবে একটা জিনিস করার পরে, স্লাইসার অ্যাক্টিভও করে ফেলি, তাতেও আমার আসবে কি জিরো বলে একটা ভ্যালু নিতে থাকবে। তাতে হবে কি, ইদার স্লাইসারকে অ্যাড করার পরে কানেক্ট করার পরে ডেটাতে
কিছু জায়গায় জিরো বা ব্ল্যাঙ্ক দেখাবে। তাই জন্য আমি একটা সাব অ্যাডিশনাল পাইভট টেবিল নিয়ে নিয়েছি, যাতে এই প্রবলেমটা অ্যারাইজ না হয়। যেহেতু এটা ওল্ড ডেটা, নতুন যে ডেটাতে আমরা কাজ করবো বা কাজ করি, তাতে আমাদের এসব এত কিছু দেখার দরকার নেই, ডাইরেক্ট ড্যাশবোর্ডে চলে যাব। এবার ফার্স্ট হচ্ছে আমার কাছে ক্যাটাগরি ওয়াইজ ফার্নিচারের এই ক্যাটাগরি। তাহলে ফার্নিচারের ক্যাটাগরিতে আমি এতে কি করি, আমি একটা চার্ট বানাবো। যারা প্রথম চার্ট বানাচ্ছে তাদের জন্য সিলেক্ট করে রেকমেন্ড চার্টে যেতে পারো। রেকমেন্ড চার্টে যদি না দেখায়, কারণ এতে যেহেতু ভ্যালু নেই, তাহলে একটা ভ্যালু বেসিস আমরা নিয়ে নিই। তাতে আমাদের দেখাচ্ছে রেকমেন্ড চার্ট অ্যাক্টিভ না। কেন অ্যাক্টিভ না? কারণ এই যে টোটাল ডেটাটা আমার কাছে আছে, এই জিনিসটা হচ্ছে রিডান্ডেন্ট হয়েছে। রিডান্ডেন্ট বলতে একই জিনিস বহুবার আমার কাছে এসেছে। যখনই কোনো একই জিনিস বহুবার আমার কাছে আসবে, সেই জিনিসের চার্ট কখনো পসিবল না। আমি ফোর্সফুলি একটা চার্ট বানাতেই পারি, তাতে রেজাল্টটা কিরকম শো হবে। এই যে, কারণ এটা একটা রিডান্ডেন্ট ডেটা। তো রিডান্ডেন্ট ডেটার ক্ষেত্রে আমরা চার্টের বদলে ইউজ করব ক্যাটাগরি, ইউনিক, আমার কি আছে কলম ডেটা, ট্রু, নেক্সট হচ্ছে রিটার্ন হচ্ছে ট্রু আমার কাছে। কিন্তু এখানে আমার কাছে স্পিড আসছে। কেউ বলতে পারবে কেন স্পিড এখানে আসছে? এখানে তো ব্ল্যাঙ্ক, নিচে কিছুই নেই, স্পিড কেন এরর আসছে? 1 মিনিট টাইম না, আমি একটু জুম করে দিচ্ছি। এই হচ্ছে আমার ফর্মুলাটা। কি নেওয়া হয়েছিল? ইউনিক অ্যারে নিয়েছি আমরা। দেন হচ্ছে বাই কলম। দেন হচ্ছে আমার কাছে এক্স্যাক্টলি ওয়ান্স একটা আসবে এটা। তো আমার সাথে স্পিড আসছে। ট্রাই করো, একবার ট্রাই করো যে কেন আমার কাছে আসছে, বা এটা সলিউশন আমি কি করে বের করবো। এই স্পিড আসার কারণ হচ্ছে আমার ডেটা। আমার এখানে ডেটা হচ্ছে ৯,৯৯৪, মানে 9994, মানে একটাতে হেডার আমার কাউন্ট হয়েছে। আমার এখানে যদি কোনো কিছু বুঝতে না পারি, আমি এখানে ক্লিক করলেও কি দেখাচ্ছে, স্পিড রেঞ্জ ইজ টু লার্জ, ডি। কতটা বড়? যে এতটাই বড় ডেটা, এটা স্পিড অনেকটা বড় হয়ে যাবে। কিন্তু আমাকে তো এটাকে রেজাল্টটাকে আনতেই হবে কোনোভাবে।
365 এর যে ডায়নামিক ফর্মুলা গুলো আমরা শিখছি সেইগুলোর একটাই জায়গায় ইউজেস হচ্ছে যখন আমরা একদম 2-3 বছরে কারেন্ট ফরম্যাটে ডেটা পাচ্ছি তখন এই জিনিসগুলোই তোমার প্রজেক্টে আসবে, আপকামিং যত প্রজেক্ট আছে। এবং তোমার যদি অফিসিয়াল কোনো প্রজেক্ট পাও, লিঙ্কডইনে অনেক সময় এমএনসি রা প্রজেক্টের অপশন দেয়, সেই প্রজেক্ট করে সাবমিট করে একটা সার্টিফিকেট দেবে, দেবে ঠিক এপ্রিল মাসটা সেগুলো আসবেই আসবে। সব কোম্পানি করায়, ওটা একটা মার্কেট সার্ভে করার জন্য যে কিরকম ক্যান্ডিডেট হায়ার করা উচিত, লেভেলটা কিরকম রাখা উচিত। তখন দেবে এই ফাইলই এরকম ভাবে তোমাকে দেবে, তুমি যেটা শিখেছো। আর ওরা ইচ্ছাকৃত হয়তো পুরোনো ফাইল ফরম্যাটে ফাইল দেবে, বা ফাইলে একটু গন্ডগোল করে মানে একটু চেঞ্জেস করে দেবে, তখন তোমার এই ফাংশন কাজ করছে না। সেই জন্য আমি প্রথমে বেসিক শেখাই, দেন মডার্ন ফর্মুলা শেখাই। এই যে আমার কাছে কানেকশন যে ডেটাটা আমার কাছে রেখেছি, এই ডেটা কোনোদিন 365 এর ডেটাই না, এটা হচ্ছে টোটাল একটা রেঞ্জ যেটা সিএসভি থেকে নিয়েছিল, যে ফাইলটা সিএসভি থেকে ডাউনলোড করা হয়েছিল। আর উপরে এত বড় বড় কি দেখাচ্ছে, কম্প্যাটিবিলিটি মোড, মানে ওল্ড ফাইল আমরা নতুনে ইউজ করছি, কিন্তু নতুনের জন্য ফাইলটা না। যেরকম উইন্ডোজ এক্সপি কোনো সফটওয়্যার আমরা কি করে রান করাতাম, উইন্ডোজ 7 এ কম্প্যাটেবল মোড দিয়ে রান করাতাম। তাহলে ইন্টারভিউ বা প্রজেক্টের ক্ষেত্রে এই ধরনের কাজ বেশি আসবে, কনফিউজিং কাজ করার। তখন আমাকে ব্যাক টু দ্য বেসিকে যেতে হবে। বেসিকে যেতে হবে কি করতে, আমি ফার্স্টে এই সেলের একটা কপি সেল নেব। কোথায় নেব, অ্যাডিশনাল ওয়ার্কশিটে, জাস্ট বেসিক ডেটা ভ্যালিডেশন করে দেবো। তোমার কাছে কি আসলো, 3টে জিনিস, জাস্ট এখানে টেক্সটটা ফেলে দেবো। এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, কারণ লেয়ারটা ঠিক করে দিই। বল এইটুকু বোঝাতে পারলাম, এবার লাইক ভাই কিছু বড় ভাই, না হলে আমি বুঝতে পারছি না কাদের পড়াচ্ছি বা স্যার কিছু। লাস্ট পয়েন্টটা একটু বলুন। হুম, যে জিনিসটা আমরা স্পিডে করছিলাম এতদিন, কি করছিলাম, ইউনিক ফর্মুলা ইউজ করছি, ইউনিক থেকে বেরিয়ে যাচ্ছে, আমরা চেক করে নিলাম। কিন্তু আমার কাছে এখানে কি আছে, কম্প্যাটেবল মোড, ওল্ড ফাইল নিউতে ওপেন করছি, এটা নতুন ফাইলই না। তাহলে নতুন যেখানে ফাইল না, নতুন জিনিস অ্যাকসেপ্টই বা করবে কি করে? তখন আমরা করব ব্যাক টু দ্য বেসিক্সে যাব। যেভাবে আমরা সাধারণ কাজ করি, একটা কপি নেব, একটা এক্সট্রা ওয়ার্কশিট নেব, ওয়ার্কশিটের ডেটা ফেলে তাকে আমরা ডেটাতে গিয়ে রিমুভ ডুপ্লিকেটস করে দেব। সমস্ত ডুপ্লিকেট আমার রিমুভ হয়ে গেল। তাহলে আমার কাছে কি হলো, রেজাল্ট একটা আসলো, ক্যাটাগরি এসে গেল। কিন্তু ক্যাটাগরি আসলেই তো আমার কাছে হবে না, ক্যাটাগরির সাথে আমার লাগবে সেলস। আমরা একটু সেলস নিয়ে নিই, সাম ইফ রেঞ্জ, F4 দিয়ে ফ্রিজ, ড্যাশবোর্ডে যাব। আমি এখানে কোনো রকম ডাইনামিক ইউজ করব না, কারণ ফাইলটা পুরনো, পুরো জিনিস নষ্ট হয়ে যাবে। ড্যাশবোর্ডে যাব, কাকে ফ্রিজ করা উচিত, এখানে এখানে সি কে ফ্রিজ করা উচিত, কারণ সি হচ্ছে আমার স্ট্যাটিক। 8-এর পরে 9, 9-এর পরে 10, এটা হবে ডাইনামিক। দেন সাম রেঞ্জে কি হবে, সাম সেলস। ফরমেশন রাখতে হবে সবসময় আমাকে কমা বেসিসে যখন ড্যাশবোর্ড বানাবো, এবং ডেসিমেলকে সরিয়ে দিতে হবে। এই হয়ে গেল আমার কাছে ড্যাশবোর্ডের বেসিক পার্ট। এবার এই জিনিসটা বেসিস আমরা একটা চার্টও বানাতে পারি, দেখি এবার চার্ট হয় নাকি।
যখন আমার কাছে 3 থেকে 4টে ভেরিয়েবল থাকবে, মোর দ্যান 4 যদি না হয়, ম্যাক্সিমাম 4, সেই ক্ষেত্রে আমাদের কাছে দুটো অপশন আছে চার্টের ক্ষেত্রে। চার্ট হচ্ছে পাই চার্ট, লাইন চার্ট। তাহলে লাইন চার্ট, পাই চার্টের আগে আমরা চার্ট কি এটা জানা উচিত। কারণ আমি দেখেছি সমস্ত জায়গাতে যত পেইড কোর্স হোক বা ইউটিউব হোক, সবাই ডাইরেক্ট চার্টে চলে যায়। কেন চার্ট, কোন চার্ট, কোথায় কি চার্ট ইউজ করবো সেটা জানে না, কিন্তু ওটা স্ট্যাটিস্টিক্স এর পার্টে পড়ে। ধরছি আমার কাছে 3টে ডেটা পয়েন্ট আছে, যদি 3টে ডেটা থাকে আর তার যদি লেজেন্ড লেজেন্ড একটা করে হয়, লেজেন্ড কাকে বলে যদি আমাকে জিজ্ঞেস করে লেজেন্ড কি, এই যে ফার্নিচার এগুলো নিয়েছি, এগুলোকে চার্টের ভাষায় বলা হয় লেজেন্ড। লেজেন্ডকে শর্টে মনে রাখার কথা বলতে হয় যে লেজ। কি বাদরের যেরকম লেজ থাকে, লেজ। বাদর তো এক একটা বাদর এক এক রকম দেখতে হয়, কিন্তু লেজ তো সবারই থাকে। তাহলে এই যে লেজেন্ডটা, আর এর সমান সমান কি আছে, ভ্যালু। যদি 3টে থাকে, সবসময় বেস্ট হচ্ছে পাই চার্ট নেওয়া। কারণ পাই চার্ট যত কম ভ্যালু থাকবে, তত সুন্দর ডিভিশন বোঝা যায়। ধরো 3টের এখানে ডিভিশন দেখাচ্ছি, যদি আমার কাছে 3-এর থেকে 4 হয়ে যায়, তাহলে কি অনেক ছোট ছোট ভাগ হতে শুরু করবে, যত বাড়বে তাতে আমার কাছে ক্লাটার্ড হয়ে যাবে, আমার দেখতে অসুবিধা হবে। 3টে থাকলে বেস্ট হচ্ছে পাই চার্ট। আগে পাই চার্ট করি, তারপর আমরা লাইন চার্টে আসবো। তাহলে এই ক্ষেত্রে আমরা করব হচ্ছে পাই, 2D পাই নেবো, স্যার 3D পাই। হ্যাঁ বলুন। স্যার বলছি ওখানে যদি আমি বার চার্টটা ইউজ করি 3টে ডেটার ক্ষেত্রে। বার চার্ট আপনি ইউজ করতে পারেন, আপনি কলম চার্টের কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ কলম চার্ট ইউজ করতে পারেন, কিন্তু দেখুন এটা কতটা স্পেস নিচ্ছে। আপনি এখানে এগুলো সরিয়ে দেবো, আমি না সরিয়েও দিলাম এগুলো, কিন্তু কতটা বেশি স্পেস নিচ্ছে আমি দেখাচ্ছি। একটা বার চার্টও নিলাম যেরকম, আমি একবার এটারই পাই চার্টও নিই। 2D পাই নেবো, এখনকার দিনে কেউ 3D পাই নেয় না, 2D পাই। এবার দেখুন 2D পাই এর ক্ষেত্রে আমি যদি সব সরিয়ে দিই, এটা কতটা কম স্পেস নিচ্ছে। এটাতে আপনি পার্সেন্টেজ আরো ইউজ করতে পারছেন, যে আমার টোটাল এতগুলো ক্যাটাগরির মধ্যে আমার এত এত পার্সেন্টেজ আমার এখানে সিলেকশন আছে। তাহলে আপনার জায়গাটা অনেকটা কমে যাচ্ছে জিনিসটার প্রতি। এই বোঝাতে পারলাম না, না বলুন, আমি বলছি আবার। হ্যাঁ বার চার্ট আপনি তখনই নেবেন যখন অনেকগুলো আপনার ভেরিয়েবল আছে, অনেক জায়গায় দেখা যায়, যেরকম ইয়ার অন ইয়ার গ্রোথ, যে আমাদের এই ফাইন্যান্সিয়াল ইয়ারে এপ্রিল থেকে টিল নাও জানুয়ারি পর্যন্ত আমরা বিভিন্ন সময় যেরকম সেলস ভার্সেস প্রফিট রেভিনিউ, যেরকম আমরা শার্ক ট্যাঙ্কে দেখি কিরকম যে দেখায়, সেগুলোতে আমরা সব বার চার্ট নেব। আর যখন আমরা 2-3টে ম্যাক্সিমাম ভেরিয়েবল আছে, বেশি ডেটা নেই, তখন আমরা নেব পাই চার্ট। এবার চার্টের ক্ষেত্রে প্রথমে ব্যাকগ্রাউন্ডকে আমাকে হাঁটাতে হবে। তো কোনো কিছুকে এডিট করতে গেলে চার্টে যেতে হবে ফরম্যাট চার্ট এরিয়া। ফিলে কি আছে, নো ফিল হয় করে দেবো। এই হেডারকে আমি সরিয়ে দেবো, চার্টকে করবো ছোট। এবার চার্টের যে লেজেন্ড গুলো আছে, লেজেন্ড গুলোকে আমরা সরাবো, অন্য জায়গায় লেজেন্ড দেবো। কারণ লেজেন্ড যদি নিচে থাকে, সেটা দেখতে অত ভালো লাগবে না। ফরম্যাট লেজেন্ডে যাব, লেফটে দিলাম, এইগুলোকে আমরা সাইজ কমাবো। এবার কালারটাকে একটু ঠিকঠাক করতে হবে আমাকে।
আমরা এখনো কিছু অ্যাঙ্গেল কে চেঞ্জ করতে পারি। অ্যাঙ্গেল চেঞ্জ বলতে যে পার্টটাকে আমরা বেশি হাইলাইট করতে চাইছি, যেরকম এখানে ফার্নিচার পার্টটা সবচেয়ে বেশি সেল হয়েছে, মানে আমাদের সেলস এসেছে, তাহলে ফার্নিচারকে আমরা একদম রাইট অ্যাক্সিস করতে পারি। এবার যে ফার্নিচার, এটা হচ্ছে রাইটে থাকবে যে ফার্নিচার সবচেয়ে বেশি করেছে। দেন কি অফিস সাপ্লাইজ, দেন আমার কাছে, মানে আমি ভুল বলছি, টেকনোলজি সবচেয়ে আমার কাছে বেশি করেছে। টেকনোলজি আমাকে কি কালার দেওয়া হয়েছে, টেকনোলজি আমার গ্রিন, তাহলে এটাকে আমরা একটু, গ্রিনটাকে আমরা রাইটে রাখবো। তাতে কি বোঝাচ্ছে, যে যে টেকনোলজি সেটা ডমিনেট করছে আদার দুটো ভেরিয়েবলকে, একে বলা হয় ভেরিয়েবল ডমিনেশন। মানে এ ডমিনেট করছে, যে কিং এখন এই চার্টে, এ কি হচ্ছে, কি এ ডমিনেট করছে এদের দুজনকে। এইকে আমরা অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করব। নেক্সট কালারের ক্ষেত্রে আমি এখন অত যাচ্ছি না, ভিতরে কি করে চেঞ্জ করতে হয় ওগুলোতে আমি যাচ্ছি না। পাই এক্সপ্লোশন হচ্ছে, এটাকে কেটে কেটে আলাদা করে দেওয়া, কিন্তু এটা করা উচিত না, দেখতে বাজে লাগবে। এই হয়ে গেলে আমার কাছে বেসিক পাই চার্ট। তাহলে এই যে পার্টটা আমি করলাম, এইটাকে এটার সাথে কি, মানে আমি এখানে কোনো ভ্যালু দেখাবো না, আমি তো রিপোর্ট দেখাবো। তাহলে আমাকে তো বানাতে হয়েছিল তো প্রয়োজনে, তো প্রয়োজন শেষ হয়ে গেছে। এই জায়গাটাকে ক্রস করব, একদম লাস্টে কোথাও একটা টেস্ট করে দিই। টেস্ট যে করেছি তাতে আমার ভ্যালুর কিচ্ছু চেঞ্জ হবে না, কারণ অত তো আমাদের কাছে রেফারেন্সিং করা আছে। তাহলে ফার্স্ট চার্ট আমার কাছে কি গেল, ড্যাশবোর্ড। এবার কালারের দিক থেকে যদি দেখতে হয়, আমার এখানে ব্যাকগ্রাউন্ড কালার অত বেশি সুইটেবল লাগছে না, কালারটা চেঞ্জ করে দিই, একে কি করে দিই, একে হোয়াইট। এই যে লেজেন্ড গুলো আছে, লেজেন্ডটাকে চেঞ্জ করে দিই। বর্ডারটা কোথায় গেল? একটা মিনিট কি, এরা কোথা থেকে চেক করতে পারে না, একটা মানে ক্লাসের মধ্যে বারবার 1 মিনিটে মিউট হচ্ছে। ভাই সুমন, তোমাদেরকে আমি কতবার পোর্টাল দেখাবো ভাই? তার আগে আমি পোর্টালের ক্লাস নিই, ড্যাশবোর্ড পরে হবে। এখানে স্ক্রল করলে আমি তো প্রথমে দেখেছিলাম যে জি মানে সেলস ড্যাশবোর্ড, এখানে তো অলরেডি লাইভ চলছে। আবার আজকে বিকালে আছে 8টার সময় আছে হচ্ছে ডাউট ক্লিয়ারিং, তুমি এখানে কেন যাচ্ছ?
অফিস 2021 ডাউনলোডে, এইগুলো তো অলরেডি হয়ে গেছে, এই তো আমার 21 নম্বরে হ্যাঁ দেখো। হ্যাঁ, মেন ওটা গুলিয়ে গেছে পুরো। ওই লাইভ যদি লাইট সাইডে লেখা থাকলে আমার প্রবলেম হতো লাইভ না। থাকবে না, দেখো ওইভাবে তো প্রত্যেকটা জিনিসকে এভাবে মডিফাই করা যায় না। জি মানে হচ্ছে গুগল মিট, ওই জন্য আমরা জি আইকন ইউজ করেছি। এইটা মানে কি, আচ্ছা আচ্ছা। আমার রেকর্ডেড হয়ে গেছে, এসে গেছে জি এখানে। এই জন্য আমি কি বললাম, কতক্ষণ আগে হোয়াটসঅ্যাপ করেছি সবাইকে যে চেক পোর্টাল। আমি জানি ম্যাক্সিমাম লোক ক্লাসের পরে এসে ভিডিও দেখবে, তাতে হয় কি যে লাইভের যে ইনপুটটা সেটা তো লাইভের হ্যাঁ, জন্য যে প্রবলেমটা সেগুলো সলিউশন হয় না তো দাদা। হয় না। তাতে হয় কি, তাহলে রেকর্ডেড ক্লাস আমারই সুবিধা হতো, একবার রেকর্ড করে সারা জীবনে বসে থাকবো। আমার এই জন্যই বারবার আমি বলি, 0.5 ঘন্টা আগের থেকে নোটিফিকেশন দিই, চেক পোর্টাল চেক পোর্টাল। ঠিক আছে, নেক্সট টাইম জয়েন করে যাও ভাই, কারণ অনেকগুলো মিস হয়ে যায় জিনিস। ঠিক আছে। তাহলে আমাদের কাছে ফার্স্টে ড্যাশবোর্ডের কালারটা, আমি কেন এটা ভাইব্রেন্ট কালার নিলাম, এটা আমাকে এটা দেখতে মানে একটু মডার্ন লাগে। এক হয়ে গেল আমার কাছে পাই চার্ট বানানো। এবার কি হবে, এবার আমরা, হ্যাঁ ম্যাডাম বলুন। বলছি ওই যে পাই চার্টটা তৈরি হলো, তার যে ডেটা যেটা ছিল, যেটা রেসপেক্টেড, ওটা তাহলে কোথায় গেল? এখানে তো দেখাচ্ছে ডেটাটা না। আমরা লাস্টে পাঠিয়ে দিয়েছি দেখুন, কারণ এই ডেটাটা তো দেখে লোকে বুঝবে না, মানে অতটা ইম্পর্টেন্স নেই। যখন সে একটা ভিজুয়াল জিনিস দেখছে, তখন আর সে আর স্ট্যাটিক জিনিস পড়ে কি দরকার পড়বে না। সেই জন্য আমরা এটা কাট করে এখানে পেস্ট করে দিয়েছি, তাহলে ওইটা কিন্তু ওখানে কানেক্টেড আছে। যদি ওখানে হাইড করে দিলে হবে না? হাইড করলে কেন হবে না, যদি আপনি এখান থেকে হাইড করে দেন, তাহলে এই যে এখানে যে উপরে যে মার্ক সেলটা সেটাও হাইড হয়ে যাচ্ছে। আমি আপনাকে এবার ব্যাক করে দেখাচ্ছি। এবার দেখুন, এবার আপনি যেটা বলছেন আমি হাইড করে দিলাম। তাতে হচ্ছে কি, এটা তো মার্ক সেল ছিল, ও হচ্ছে কি উপরটা তো মার্জ আছে, ও দুদিক থেকেই একটা বাজে ভাবে এসে গেছে, ইনক্লুডিং চার্টটাকে হাইড করে ফেলেছে। তাহলে এইটাকে যদি সলভ করতে হয়, আমরা কি করব, আমরা একদম কি হবে, আমরা মার্জ না করে ডাইরেক্ট এটাকে কেটে এদিকে পাঠাবো। দেখিয়ে দিচ্ছি, পুরো সিলেকশন করবেন, কন্ট্রোল এক্স, যত যেখানে পারে যেখানে হয়ে গেল, ডাইরেক্ট আমার যেতে হচ্ছে E1, আমার এসে গেল। কালারটাকে চেঞ্জ করার জন্য হোমে যাব, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এটাকে হোয়াইট নেব কারণ হোয়াইটটা ভাইব্রেন্ট লুক দেবে। এবার এটাকে এদিকে প্লেস আপ করলাম, প্লেস করাতে এগুলো তো আমার চেঞ্জ হয়ে গেছে কালার, তাহলে এগুলোকে আমাকে হোয়াইট করে দিতে হবে। আর এই যে আমার কাছে যে চার্টটা আছে সেটা যে দেখতে ঠিকঠাক লাগে, মানে একটা লুক এন্ড ফিলের ব্যাপারও থাকে, যাতে চার্টটাকে আমরা প্লেস না করে মনে হবে শ্যাডো থাকে। তাহলে আমি কি করতে হবে, ফরম্যাট চার্ট এরিয়া, এখানে গিয়ে তাহলে আমার কাছে একটু অন্যরকম লাগছে চার্টটা। এর থেকেও ভালো চার্ট আমরা বানাবো, যেটা এটা প্রাইমারি ক্লাস চলছে। তো এটা মনে হচ্ছে যে আমি চার্টটাকে আলাদা করে ইনবিল্ড করেছি, না হলে মনে হবে যে চার্টটা আমি হয়তো প্লেস আপ করে দিয়েছি, মানে কপি পেস্ট করে দিয়েছি। আর যখনই কোনো ক্যালকুলেশন হবে, আপনাকে যদি ক্যালকুলেশন পার্ট হবে, সবসময় একদম এন্ডে চলে যাবেন কোনো চার্টের, একদম ব্যাকের দিকে, কারণ এখানে যখনই হাইড করবেন তখন ওই জায়গাটা
ওই কোনো না কোনো ফাইলকে বা রোকে ওটা ডিসেবল করতে থাকবে, যেখানে আমার মার্জে হয়ে গেছে, কোনো জায়গায় হয়তো চার্টে হয়ে যায়। কারণ আমার একটা অভিজ্ঞতা হয়েছে, তাই পুরো এরকম ড্যাশবোর্ড বানিয়েছি, 3টে ড্যাশবোর্ড এরকম পুরো বানানো, এরকম এক জায়গায় আমি এরকম হাইড করে দিয়েছিলাম। পরে ফাইল যখন ছিল, আমি যখন চেক করছি ফাইল ঠিক আছে, পরে ওটাকে অফ ক্লোজ করা হয়েছে, পরে একদিন খোলা হয়েছে দেখানোর জন্য, তখন দেখছি ওভারল্যাপ হয়ে গেছে, মানে এই চার্ট আরো একটা লেখার উপর চলে এসেছে। এক্সেল তো অত বেশি এখনো অ্যাপ্রোপ্রিয়েট না চার্টার্ডের ক্ষেত্রে, যেটা আমাদের পাওয়ার বি অ্যাপ্রোপ্রিয়েট অতটা। তাই জন্য একটা সেফ সাইডের জন্য একটা হাইড করে দেবো। নেক্সট হচ্ছে রিজিয়ন। আমাকে এখানে একটা তো আমি দেখালাম হচ্ছে সেলস হচ্ছে কোন কোন জিনিসে, এবার সেলসটা কোন কোন রিজিয়নে বেশি হয়েছে, মানে রিজিয়ন ওয়াইজ সেলস। তাহলে সেল যদি আমাকে দেখাতে হয় রিজিয়ন ওয়াইজ, তাহলে কি দেখাতে হবে, সেল আর রিজিয়ন এই বেসিস মধ্যে আমাকে একটা চার্ট তৈরি করতে হবে। সেম ভাবে আমাকে যদি রিজিয়নটাকে ফিল্টার করতে হয়, আমরা কি করব, ম্যানুয়াল বা ওল্ড সিস্টেমে যাব, ডেটা ভ্যালিডেশন, এই হয়ে গেল আমার রিজিয়ন। এবার এখানেও আপনি পুরো কাজটা যেটা আমি এখানে করছিলাম এখানেও করতে পারেন। যখন আমরা ড্যাশবোর্ডকে কোন রকম ম্যানিপুলেট না করে আলাদা জায়গায় আলাদা শীটের মধ্যে ক্যালকুলেশন পার্ট রাখবো, তাকেই অফিসিয়ালি বলা হয় কেপিআই। এই যে সব জায়গায় লেখা থাকে, জব ডেসক্রিপশন হোক বা যে কোনো জায়গাতে, যে কেপিআই ড্যাশবোর্ড বানাতে। কেপিআই ড্যাশবোর্ড কি, এক হয় কেপিআই ইন্ডিকেটর, আর এক হয় কেপিআই শিট। কেপিআই শিট হচ্ছে আপনার প্রজেক্টের সাথে যে পিডিএফ বা ডকুমেন্টস ফরম্যাট দেবে, তার রেজাল্টের অ্যান্সার মানে ক্যালকুলেটেড অ্যান্সার থাকবে কেপিআই তে, তার রিপ্রেজেন্ট থাকবে ড্যাশবোর্ডে। প্রথমে আমি কি দেখালাম, প্রথমে দেখালাম যে একটা সিঙ্গেল ড্যাশবোর্ডে বানাতে হয়, এবার দেখাবো কেপিআই কিভাবে বানাতে হয়। এখানে কি হবে, সেলস সামিট। কি নিলাম, আমারই মাঝে মাঝে ভুল হয়ে যায়। এই 8টার থেকে চলছে ক্লাস, মাঝে মাঝে মাথা ব্যথা খারাপ হয়ে যাচ্ছে। ক্রাইটেরিয়া কোথায় আছে এখানে? রিজিয়নটা হুম, হ্যাঁ রিজিয়ন, আমি কি ভুল নিলাম? তাহলে এটা তৈরি হয়ে গেল আমার কাছে কেপিআই। এর মধ্যে এবার কোনো ক্যালকুলেটেড পার্ট গুলো করবো। তাহলে ক্যালকুলেটেড পার্টের ক্ষেত্রে এতক্ষণ আমরা কাজ করলাম 3টে ভেরিয়েবল নিয়ে, এবার এসে গেল আমার কাছে 4টে ভেরিয়েবল। ম্যাডাম যেটা বললেন, যখন আমি 4টে ভেরিয়েবলে চলে যাব, আমরা কি চার্ট নেব, রেকমেন্ড চার্টে সঙ্গে সঙ্গে আমাকে দেখাচ্ছি ক্লাস স্টার্ট করুন, ও নিজেই আমাকে রেকমেন্ড করে দিচ্ছে। আমরা এই চার্টটা নিতে পারি ক্লাস স্টার্ট বার চার্ট, কিন্তু বার চার্ট তখনই নেব যখন ইন রেসপেক্টে আরো একটা কিছু কন্ডিশন থাকবে। কেমন কন্ডিশন, এই হচ্ছে আমার কাছে সেলস,
এবার এখানে সাউথের সাথে ইস্ট তো ম্যাচ হবে না, সেটা চেঞ্জ করবো পরে। কিন্তু যখন আমরা কোনো নিউমেরিক টেবিলের সাথে চার্ট দেখাবো, মানে টেবিলটা আমার লাগছে, কোথাও আমাকে টেবিল দেখাতে হচ্ছে অ্যামাউন্টিং এর জন্য, তার রেসপেক্টে সাথে সাথে একটা চার্ট দেখাচ্ছি, আমরা সেখানে ইউজ করবো বার চার্ট। কেন বার চার্ট ইউজ করবো? বার চার্টে হয় কি, দুটো জিনিসের ক্ল্যারিটি বেশি পাওয়া যায়। এক তো চার্ট থেকে বুঝতে পারছি ওই জিনিসটা সবার মধ্যে বড় বা সবার মিডিয়াম বা সব থেকে কম। আর তার সাথে আমি রেসপেক্টে কি দেখছি? নাম্বার। এবার তার সাথে আমি করতে পারি, আমি বলতেই পারি, একটা লেজেন্ড হিসেবে এখানে নাম্বার দিতে পারি, অ্যাড ডেটা লেভেল এই নাম্বার। কিন্তু এটা সেটা দেখতে কি অত ভালো হয়? এইটা যত ক্ল্যারিটি দেবে এখানে অত ক্ল্যারিটি দেবে না, কারণ এটাতে লাইনে অ্যাডজাস্টমেন্টে প্রথম কথা ভুল দেবে। অনেক জায়গায় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেয়, এই কোম্পানি ওভারভিউ, কোম্পানির কি বলে ওটাকে, পিডিএফ এর মতো একটা বই হয়, ব্রশিয়ারে দেয়। এরকম ভাবে অ্যামাউন্টিং দেওয়া থাকে যে ফাইন্যান্সিয়াল ইয়ার 24-25, 23-24 এরকম, সঙ্গে চার্টটা দেওয়া হচ্ছে। তাহলে ওই ক্ষেত্রে বার চার্ট সবচেয়ে ভালো। আমি কিন্তু সম্পূর্ণ বলছি এই ডেটাবেসের উপর ভিত্তি করে, ডেটা ওয়াইজ আমাদের চার্টের থিওরি সব চেঞ্জ হয়ে যায়। তাহলে আমরা এখন যেটা নেব, ইনসার্ট রেকমেন্ডেড চার্ট, ক্লাস্টার কলম। চার্টটা নিশ্চয়ই এখানে নেব না, চার্টকে করবো কাট, ফেলবো এখানে। মানে ম্যাকে না আমি আর কম মানে এক্সেল করতে বসবো না, খুব ইরিটেটিং লাগছে এবার। ফার্স্টে কি করব? ব্যাকগ্রাউন্ডকে সরাবো। তাহলে কোথায় যাবা? ফরম্যাট চার্ট এরিয়া, নো ফিল, নো বর্ডার, এইটাকে কালারিং করে দিই হোয়াইট। গ্রিড লাইন ফিল লাইন আমি হাটিয়ে দেবো। এই যে অ্যাক্সিস আছে, অ্যাক্সিসের ফরম্যাটটাকে আমি চেঞ্জ করব। এবার ফরম্যাট অ্যাক্সিসের ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি 0 থেকে 8 লাখ পর্যন্ত এসে গেছে, কিন্তু আমি তো এত চাই না, আমার তো এটাকে মিনিমাইজ করতে হবে। তাহলে মিনিমাম আমি করে দিচ্ছি 2 লাখ, ম্যাক্সিমাম 8 লাখ। মেজর আমি কি যাচ্ছি? মেজর মানে হচ্ছে যে মেজর পার্ট, মেজর হচ্ছে স্টেপ, মানে ডিফারেন্সিয়েট, মানে 2 পরে 1 লাখ মানে হচ্ছে 2 প্লাস 1 মানে 3। আমি এখানে করে দিচ্ছি 2 লাখ। তাহলে আমার এখানে ডিফারেন্সিয়েশনটার গ্যাপটা বেড়ে গেল। কি হলো? 2 এর পরে 4, 4 এর পরে 6, 6 এর পরে 8। স্মল করবো চার্টটাকে, এর লেন্থে আনবো, কালার গুলোকে চেঞ্জ করব। এবার এই যে এইটুকু চার্ট বানানো হলো, একটা ভুল আছে এর মধ্যে, মেজর ভুল। সেটা কেউ বলতে পারলে বলো, মেজর একটা ভুল আছে। যে বার চার্টে ওটা কি ওর ক্যালকুলেশন? সিকোয়েন্স ওয়াইজ ওর কোনো ভ্যালু ম্যাচিং নেই। এটাই হবে হয়তো। এটার কথা বলছো তো, এর সাথে কোনো ম্যাচ করানো নেই। হ্যাঁ হ্যাঁ মানে তুমি বলতে চাইছো মানে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং অর্ডার নেই, বড় থেকে ছোট, ছোট থেকে বড়। হ্যাঁ 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 হ্যাঁ। আর সেবক বলো।
আমি বলছিলাম ক্যালকুলেশনে কিছু প্রবলেম আছে কি? মানে ওই একটা উম, একবার আপনি ওপেন করুন ওটা এটা রিপোর্টটা, হ্যাঁ যেটা ও সেলস এর সাথে একটা কোয়ান্টিটি দেওয়া আছে না, ওটাই বলছিলাম। এটা তো রিজিয়ন ওয়াইজ। না না, আমি বলছিলাম ওই সেলস এর সাথে কি কোয়ান্টিটিটা মাল্টিপ্লাই করতে হয় না, টোটাল আমি সেলস বার বলছি করার জন্য? এই পার্টিসিপেশনটাই দরকার নেই, পার্টিসিপেট করছি, আমি এটা চেষ্টা করছি। সুমন যেটা বললো সেটা তো ঠিক, সেগুলো তো আমরা মডিফাইড ভার্সনে আসবোই, যে একটা জিনিসকে যখন আমরা এডিট করবো একদম ফাইনালে, তখন চেক করবো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং হয়, যেটা আমি এখানে দেখিয়েছিলাম। ওখানে কোনো গুণ করতে হবে না সেও, কিন্তু সব থেকে বড় যেটা প্রবলেম এক্সেলের এখানে আমি করে হয়েছে, আমরা সেটাকে করিনি প্রথমেই ইচ্ছাকৃতই, চার্টের হেডার নেই। হেডার ছাড়া এটা কার চার্ট, কিসের জন্য চার্ট, এটাই তো আমাদের কাছে ক্লিয়ার নেই। ফার্স্টে চার্টে আমাকে হেডার দিতে হবে, আমি তখন হেডারটা ইচ্ছে করে সরিয়ে দিয়েছি, কিন্তু এখন হেডার অ্যাড করব। কারণ যদি আমি হেডার না দিই, এই চার্টটা কাকে রিপ্রেজেন্ট করছে এবং কেনই বা করছে, তাহলে হেডার অ্যাড করতে গেলে করতে হবে অপশনটা কোথায় গেল? চার্ট টাইটেল, অ্যাভাব চার্ট। টাইটেলটাতে আমাকে কি দিতে হবে? এটা কি হয়েছিল? এটা হচ্ছে, ক্যাটাগরি ওয়াইজ সেল। হ্যাঁ, ক্যাটাগরি ওয়াইজ সেল। ক্যাটাগরি এই জিনিসটাকে আমরা একটু ড্রপ করব, এটাকে আমরা আপে নেব, কিন্তু যাতে ওভারল্যাপ না হয়। সেম ভাবে এটা তো আমি অ্যাড করব হচ্ছে চার্ট ডিজাইন, চার্ট টাইটেল, রিজিয়ন, অ্যালাইনমেন্টটা দেখবো দুটো টাইটেল যেন সেম অ্যালাইনমেন্টে থাকে। যদি আমাকে একটু চেঞ্জ করতে, ফরম্যাট চার্ট অ্যাক্সিস গেলাম, আমি এখানে ব্রেভেল এফেক্ট কেন দিয়েছি, এটা আমাদের আরেকটা পাওয়ার বিএতে এভাবে আসে, আমি একটাতে দিয়েছি, মনে হবে যে আমি আলাদা আলাদা করে অ্যাটাচমেন্ট করেছি। এই হলো আমার কাছে বেসিক দুটো ড্যাশবোর্ড বানানো, একটা যে রিজিয়ন ওয়াইজ সেল, আর একটা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ সেল। এবার আমার কাছে আরো ডেটা আছে, ডেটার মধ্যে কি বলেছে, একটা ইয়ার মান্থ আমার কাছে আছে, এছাড়া শিপ মোড, কনজিউমার সেগমেন্ট এবং রিজিয়ন। হচ্ছে শিপ মোডেরটা, শিপ মোড আমাকে দেখাতে হবে শিপ মোডের মধ্যে কোনটা
তে কতটা পার্সেন্টেজ প্রফিট হয়েছে, মানে কোন শিপিং এ প্রফিট পার্সেন্টেজ বেশি। তাহলে সেম ভাবে আমরা ইউজ করবো কোথায়, এপিআই তে। এখান থেকে করিয়ে দেবো চার্ট, এখানে দেবো লিখে দিই কেপিআই, যাবো কোথায়, ডেটা ভ্যালিডেশনে রিমুভ ডুপ্লিকেটস, কাকে ক্যালকুলেট করবো, প্রফিট। প্রফিট আমার ক্যালকুলেট হলো, কিন্তু এই ডেটাতে একটা যেটা আমি সমস্যা দেখলাম, সেটা হচ্ছে কিছুতে স্লাইসার অ্যাড করা যাচ্ছে না। এই বটনটা আমি করবো, স্লাইসারটা কিছুতেই অ্যাক্টিভেট নেই। দাঁড়াও দেখি একবার, স্লাইসার তো অ্যাক্টিভেট হওয়ার কথা। কম্প্যাটিবল মোড বলে কি হচ্ছে না, তাহলে যখন আমার কাছে এই শিপিং মোড আছে, শিপিং মোডের সাথে যখন প্রফিট আমাকে দিয়েছে, আর আমরা অলরেডি কি কি চার্ট ইউজ করেছি, এক হচ্ছে আমরা পাই চার্ট, এক হচ্ছে ক্লাস্টার কলম চার্ট। এবার আমাদের অন্য কিছু একটা রিপ্রেজেন্টেশন করতে হবে যেটা মিনিংফুল হয়, আমরা এবার রেকমেন্ডেড চার্টই যাব। আমি এখানে দেখছি একই টাইপের চার্ট আসছে, তাহলে ইনসার্টে গেলাম, কম্বো চার্ট তো হবে না, শিপিং মোড, প্রফিট, কাট করে যদি যেহেতু ডেটাটা অতটা ডিটারমেন্ট নেই, মানে অনেক বেশি এক্সপ্লোর করা যাচ্ছে না এতে, আমরা স্ট্যাটিস্টিক্যাল যে চার্ট গুলো আছে সেগুলো বা ক্যান্ডেল বার এসব চার্ট ইউজ করতে পারবো না এখানে। আমরা এখানে বোঝানোর জন্য একটু মাল্টিপল চার্ট এখানে দেখানো যায়, সেই জন্য আমরা নিচ্ছি হচ্ছে লাইন চার্ট, এবং সেই লাইন চার্ট। হ্যাঁ ম্যাডাম বলুন। তো বলছে রেকমেন্ডেড চার্টটা কি ওখান থেকে ডাইরেক্ট দেখাচ্ছে যে এটা করলে বেটার হবে? না, একটা আমরা রেকমেন্ড চার্ট যদি আমরা নিই এখান থেকে, তাহলে হচ্ছে বেসিক তিনটে চার্টই দেখাচ্ছে, আমি রেকমেন্ডার নিচ্ছি না। আমি ডাইরেক্ট লাইন চার্ট কেন নিলাম, একটা লাইন চার্টটাকে বোঝানোর জন্য, আর অন্যান্য চার্ট এটা সেই ডেটার সাথে অতটা বেশি অ্যাডজাস্টেবল না, তাই জন্য আমি লাইন চার্ট দিলাম। ইউজুয়ালি রেকমেন্ডে আমরা কোন কোন চার্ট বেশি ইউজ করি, জেনারেলি আছে পাই চার্ট সব থেকে বেশি ইউজ হয়,
দেন হচ্ছে পার চার্ট বা যেটা আপনি বলছেন কলম চার্ট, যেগুলো এই দু রকম চার্টে সব থেকে বেশি ইউজেস হয় কোনো জায়গায়। এখানে ভেরিয়েবল গুলো আলাদা চেঞ্জেস হয়ে থাকে। আর এখানে ডেটাতে একটা প্রবলেম যেটা হচ্ছে, এটা কম্প্যাটেবল মোডের জন্য আমি স্লাইসারটা অ্যাড করতে পারছি না, যেটা আমার দেখানোর ইচ্ছে ছিল। যে স্লাইসারটা অ্যাড করে বটনে ক্লিক করলে অটোমেটিক ডাইনামিক হবে, সেটা এই মুহূর্তে হচ্ছে না এই জন্য। আর এই চার্টটাকে আমি বানাচ্ছি হচ্ছে ডাইরেক্ট পাইভট থেকে বানিয়েছি। পাইভট থেকে কি হবে, যে শিপিং মোড, ইনসার্টে গেলাম, পাইভট চার্ট। পাইভট চার্ট এমনি চার্টের মধ্যে পার্থক্য কি, আর পাইভট টেবিলে পার্থক্য কি? আমরা তিন রকম ভাবে চার্ট একটা এক্সেলে করতে পারি। এক, ডেটা রেঞ্জ, যেভাবে আমরা এতক্ষণ করলাম। সেকেন্ড, পাইভট টেবিল, আগে পাইভট টেবিল বানাবো, দেন পাইভট চার্টে যাব। থার্ড অপশন হচ্ছে ডাইরেক্ট পাইভট চার্ট। ডেটা রেঞ্জের সব থেকে বড় লিমিটেশন, এই ডেটা নিজে আপডেট হতে পারে না। ধরছি আমার রেঞ্জ 1 থেকে 9,999, কালকের আরো 3টে অ্যাড হলো রো, আমার ডেটা রেঞ্জ কি অ্যাড হবে? হবে না। এক তো এটা পুরনো এক্সেল, এখানে তো হবে না। ডাইনামিক এক্সেল করলে হবে, কিন্তু সেই ডাইনামিক এক্সেল কি কোন ফরম্যাটে ওপেন করবে? যে আমার একটা লিমিটেশন আছে, সেটা পুরনো ফরম্যাট ওপেন করছে, তার কাছে ডেটা শো করছে না, বা ওখানে ওইটা অ্যাডিশনই হলো না। নেক্সট ভালো অপশন হচ্ছে পাইভট টেবিল বানিয়ে পাইভট চার্ট। কিন্তু এর একটা প্রবলেম হচ্ছে, পাইভট টেবিল যেখানে বানাবো, তাহলে অনেক পাইভট টেবিল আমার সাথে সাথে অ্যালং উইথ হবে। একটা টেবিল, একটা ওয়ার্কশিটে যদি পাইভট টেবিল বারবার বানাতে শুরু করি, এক তো ওয়ার্কশিটের সাইজ বেড়ে যায়, ওয়ার্কশিটের ফাইল সাইজ বেড়ে যায়, এবং সেটা ক্ল্যাশ হতে পারে। কারণ পাইভট চার্ট বা টেবিলতে ডাইনামিক, সেখান থেকে পাইভট চার্ট ক্রিয়েট করে পাইভট চার্টকে নিয়ে আসতে হয়। এখনকার যে এক্সেল আছে তাতে ডাইরেক্ট অপশন আছে ডাইরেক্ট পাইভট চার্ট বানাও, তাতে অত কিছু ঝামেলা নেই। হ্যাঁ, সিলেকশন তো ডেটাটা করতেই হয় ওখানে। পাইভট চার্টের মধ্যে সব থেকে বড় বেনিফিট, যেটা পাইভট টেবিলেও আছে, ডেটা ডাইনামিক। আর এটা কখন ডাইনামিক হবে? যখন আমি অনলাইন সার্ভারের সাথে কানেক্ট করে দেব ডেটা পয়েন্টসে। ওখান দিয়ে কানেক্ট করব, গেট কোয়েরি, চুজ দ্য ডেটা সোর্স। আমি এখানে শেয়ার পয়েন্ট থেকে নিতে পারি, যেটা আমি প্রথম দিকে বলেছিলাম শেয়ার পয়েন্ট, বা অনলাইন সার্ভিসে শেয়ার পয়েন্ট আছে, আরো এডিশন করে দেওয়া আছে, পরে যেমন দরকার পড়ে করে দেবো। মোস্ট হচ্ছে শেয়ার পয়েন্ট থেকে। শেয়ার পয়েন্ট কি জিনিস, যে কোনো কর্পোরেটে যারা পারচেস করে না মাইক্রোসফট অফিস বা এক্সেল, তাদেরকে একটা শেয়ার পয়েন্টের পার্ট দেওয়া হয়, ওর সাথে কম্বো থাকে, এখানে অর্গানাইজেশন অ্যাকাউন্ট থাকে। তাতে সুবিধা হয় যে আমরা এখানে যখন কাজ করি, আর একই ডেটার উপরে পাই। আমি তো এই রিজিয়নে কাজ করি না, এখান থেকে হয়তো ব্যাঙ্গালোরে কিছু টিম কাজ করছে, কিছু গুড়গাঁও টিম কাজ করে, তাহলে ওখান থেকে যত ডেটা আসছে শেয়ার পয়েন্টে পড়ছে, তা আমরা প্রত্যেকে এক টাইম আপডেট করতে পারছি। আর সেটা আমরা পাইভট চার্ট করলে সুবিধা কি হবে, তাতে আমার নতুন করে এডিশন ডিলিশন কিছু ব্যাপার নেই, ও অটো আপডেট হতে হতে যাবে। সেম ভাবে এটাতে কি করে দেবো, এপিআই তে কি ছিল এটা, শিফট, প্রফিট বেসড অন শিপিং।
এই যে এইটুকু বেসিক ড্যাশবোর্ডে আমি আউটপুট দিলাম, এটা কিন্তু পুরো ড্যাশবোর্ড না। পুরো ড্যাশবোর্ড একদম অন্যরকম হয়, যেরকম আমি প্রথম প্রথম ক্লাসে দেখি যে কিরকম আমি বানাই। তো এটা হচ্ছে না বেসিক ড্যাশবোর্ডে কিভাবে ড্যাশবোর্ডে অ্যাপ্রোচটা থাকা উচিত, সেটাই হচ্ছে মেইন ফোকাস ছিল ক্লাসে। এবার বাকি তোমাদের এখানে ফিডব্যাক দাও যে ক্লাসে কোথায় বুঝতে অসুবিধা হলো বা কোথায় এডিশন দরকার, কোনো কোয়ারি থাকলে সেটা বলো। না থাকলে সেটা একটা লাইক দাও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোথাও মানে ঠিকঠাক হলো নাকি, কোনো একটা প্রবলেম হচ্ছে নাকি বুঝতে, বা সব ক্লিয়ার আছে নাকি। স্যার এই সিটটা দিয়ে দেবেন তো, আমি একবার হ্যাঁ ড্যাশবোর্ড হ্যাঁ, একটা সেটা বানাবো। এখন দিয়ে দেবো আমি, আপলোড করে এখন এরকম অবস্থায় পুরো পাবে, একদম এরকম অবস্থায় পাবে যেরকম আমি কাজ করেছি। একটা ড্যাশবোর্ড বানাবো। হুম। স্যার বলছিলাম যে ড্যাশবোর্ডে যে ভ্যালু গুলো চেঞ্জ হতে থাকে র যে ডেটার সাথে, হুম। এটা কি এখানে অ্যাপ্লিকেবল, মানে ওখানে চেঞ্জ হলে এখানে অটোমেটিক হ্যাঁ, চেঞ্জ হয়ে যাবে? কিন্তু আমি সাউথ এখানে সবচেয়ে হাইস্ট তো ওয়েস্ট আছে, তো আমি করলাম কি অর্ডারে যাচ্ছি, ওয়েস্টে যাচ্ছি, ওয়েস্টের যে টোটাল সেলস আছে আমার কাছে, আমি সবগুলোকে করে দিলাম। কিন্তু দাঁড়া, এখানে হাইস্ট কি ছিল, সেন্ট্রাল, এই সেন্ট্রালটাকে চেঞ্জ। সঙ্গে সঙ্গে কেপিআই তে চেঞ্জ হয়ে গেল, এটা সামথিং ছিল হচ্ছে 7 লাখ বা সামথিং কিছু একটা ছিল, 31 হয়ে গেল, সব 999 নিয়েছি। তার সাথে সাথে এখানেও চেঞ্জ হয়ে গেছে। এটা কেন এরকম ভাবে এসেছে, কারণ একটা ভ্যালু এত বেড়ে গেছে আর বাকিগুলো তার সাবসিকুয়েন্টলি কম আছে। এটাকে যদি আমি আবার প্রিভিয়াসে আনি, তাহলে এখানে 7 লাখ হয়ে গেল, সঙ্গে সঙ্গে এখানেও চেঞ্জ হয়ে গেল। এটা একটা সার্টেন ডায়নামিক আছে, কিন্তু আমার যেটা মূল মোটো যেখানে আমরা কাজ করব সেটা হচ্ছে প্রপার ডায়নামিক, যে আমি এখানে ফাইল দেব, আপডেট করব অন্য একটা ফাইল, এখানে অটো আমি বসে থাকবো, খালি চেঞ্জ হবে, এটা আমি দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, এটা বলছি। ফাইলটা আমি অলরেডি আগে দিয়ে দিয়েছি, র ফাইলটা। এই ফাইলটা আমি এই ভিডিওর নিচেই দিয়ে দেবো। এই ভিডিওটা আপলোড হতে হয়তো 1/2 ঘন্টা ম্যাক্সিমাম টাইম লাগবে, 1/2 ঘন্টা আপলোড হয়ে গেলে আমি দিয়ে দেবো। তারপর ওটা করতে থাকো। আর এই ক্লাসের পরে কালকে, আজকে রাতের মধ্যে কুইজ চলে আসবে। কাইন্ডলি কুইজটা সবাইকে একবার বলবো, যেরকম আগের দিন আমি বলেছি। টাইম নিন, কোনো অসুবিধা নেই, আমি 1 সপ্তাহের টাইম দিই। একটা স্পেসিফিক টাইমে বসুন, টেস্টটা কমপ্লিট করুন। ম্যাক্সিমাম কুইজ কি ইউজার মানে স্টুডেন্ট দিচ্ছে, কুইজ ফেল হচ্ছে কি ইন প্রোগ্রেস হয়ে যাচ্ছে, হয়তো তার নেট চলে যাচ্ছে, সে হয়তো হয় মানুষের একটা ঘর কাজকর্মে থাকলে হয়তো ফোন চলে আসলো। তো একটা সার্টেন এমন টাইম করুন যেখানে হচ্ছে 10-15 মিনিট আমি কোনো জায়গায় যেতে ডিস্ট্রাক্ট হয়ে যাব না, কুইজটা দেবো। কারণ কুইজের লেভেল এবার হাই হবে, কারণ 1 মাস আমাদের হয়ে গেছে, আমাদের আরো আমাদের এগাতে হবে। আর এর যে টোটাল একটা প্র্যাকটিস সেট, যেটা আগের দিন আমি যে অলরেডি গ্রুপ বানিয়েও দিয়েছি টেলিগ্রামে, কাইন্ডলি ওখানে জয়েন করে দেন সবাই, যেটা আমাকে সুমন বলেছে, ওরা খুব ভালো আইডিয়া দিয়েছে, যে ওখানে ডেইলি কিছু কিছু আপডেট আমি দিতে থাকবো, বা প্রত্যেকে আপডেট দিই। বা আমি হয়তো দুটো কোশ্চেন কুইজ দিলাম, বা ওখানে কুইজ দিল, তাতে আমি একটু সবার মধ্যে ইন্টারাকশন হবে। কিছু কিছু প্রবলেম সব যখন আমি সব অ্যাভেলেবেল থাকি না, নিজেদের মধ্যে সলভ করলে নিজেদের মধ্যে আরো ক্ল্যারিটি আসবে, শেখাটা ফাউন্ডেশনটা বেটার হবে।
আর এর সাথে আলাদা করে প্র্যাকটিস সেটও দেবো এবং হোমওয়ার্কও থাকবে। হোমওয়ার্কে যেরকম ইনস্ট্রাকশন ছিল ইনস্ট্রাকশন থাকবে। হোমওয়ার্কের ভিডিও আজকেই চলে আসবে, আসলে আমি গ্রুপে আপডেটও দিয়ে দেবো যে হোমওয়ার্কের ভিডিও আপলোড হয়ে গেছে। আর যেরকম রাতে রাতে 8টার সময় ডাউট ক্লিয়ারিং ক্লাস আছে, তো সবাই জয়েন করো ডাউট ক্লিয়ারিং ক্লাসে। আর টেলিগ্রাম গ্রুপটা সবাই কাইন্ডলি জয়েন করে দিও, কারণ এখানে তো মেইনলি লাইভ ক্লাস গুলো জানানো হয়, ওখানে এমনি ডিসকাশন গুলো হবে, আমিও ডিসকাশনে জয়েন করতে পারবো। তাহলে এন্ড করছি ক্লাস, একবার সবাই লাইক দিও, তাহলে বুঝতে পারবো সব অল আর ক্লিয়ার। করলাম।